ভারত এবং পাকিস্তানের পর বাংলাদেশও তাদের 16 মেম্বার স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছে। ঠিক আছে, তো আমরা দেখে নেব যে কোন কোন প্লেয়ার বাদ পড়েছে, কারণ আমরা দেখেছি কিছু স্টার প্লেয়ার কিন্তু ভাই বাদ পড়ে গেছে বাংলাদেশের এই টিম থেকে। হ্যাঁ, তাদেরকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে, কিন্তু মেইন টিমে কিন্তু ওরা জায়গা করতে পারেনি, কারণ আমরা দেখেছি রিসেন্টলি কিন্তু বাংলাদেশের ওই প্লেয়ারগুলোর ফর্ম এত ভালো ছিল না। তো সেই দিকে নজর করে কিছু প্লেয়ারকে কিন্তু জায়গা দেওয়া হয়নি, এবং এমন কিছু প্লেয়ার রয়েছে যারা প্রায় অনেক দিন পর, ভাই প্রায় 2 থেকে 3 বছর পর দলে জায়গা পেল এজ এ উইকেট কিপার ব্যাটসম্যান। ঠিক আছে, তো আমরা দেখে নেব যে কারা চান্স পেয়েছে এবং কারা চান্স পায়নি। তো তার আগে একটু বলে নেই যে বাংলাদেশ টিম রিসেন্ট যে 2টা সিরিজ খেলেছে, টি20-র কথা বলছি বিশেষ করে, সেটা খেলেছে, প্রথম খেলেছে ভাই আমরা দেখেছি শ্রীলঙ্কার বিরুদ্ধে, এবং তারপরটা খেলেছে পাকিস্তানের বিরুদ্ধে। অর্থাৎ দুটোটাই এশিয়ার প্রায় একটু শক্তিশালী দেশের সাথে খেলেছে, যদিও প্রায় সমানই আমরা ভাবি ওদেরকে। ঠিক আছে, যাই হোক, কিন্তু আমরা সেখানে দেখি যে বাংলাদেশের টিম কিন্তু ভাই জিতে যায় শ্রীলঙ্কার সাথে 2-1 সিরিজ, এবং পাকিস্তানের সাথেও কিন্তু 2-1 সিরিজটা জিতে। এবং সেই সিরিজের কিছু হিরোর নাম আমি বলতে চাই, এবং যারা সেই সিরিজটাকে ডোমিনেট করেছে তারা হচ্ছে বাংলাদেশি বোলার। হ্যাঁ, বাংলাদেশের সেই বোলাররা কিন্তু দারুণ করেছে দোনোটা সিরিজে, কারণ আমরা একটা জিনিস দেখেছি, যে ম্যাচগুলো হেরেছে বাংলাদেশ, সেগুলাতে বাংলাদেশের ব্যাটিংয়ের জন্য হেরেছে, নাকি বোলারের জন্য নয়। কারণ লাস্ট যে ম্যাচটা ওরা হেরেছে পাকিস্তানের সাথে, সেই ম্যাচটা কিন্তু 170+ স্কোর করেছিল পাকিস্তান, সেই জায়গায় কিন্তু ভাই বাংলাদেশের ব্যাটাররা 170+ করতে পারেনি। তো ক্লিয়ার দেখা যাচ্ছে যে বাংলাদেশের বোলিংয়ে কোনো সমস্যা নেই, বাংলাদেশের মেইন সমস্যাটা হচ্ছে ব্যাটিংয়ে। ঠিক আছে, তো এই কারণেই আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যে টিমটা রয়েছে, অর্থাৎ সেই টিমটা ভাই এত ভালো কিছু করতে পারছে না। কারণ আমরা দেখেছি যে এর আগে তামিম ইকবাল হোক, সাকিবুল হাসান হোক, মুশফিকুর রহিম হোক, যে একটা টিম ছিল, সেই প্লেয়ারগুলো কিন্তু এখন আর আসছে না বাংলাদেশের থেকে। তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জন্য কিন্তু এত বড় প্লেয়ার আর আসছে না। যেমন সাকিবুল হাসান নিজের দমে ভাই ম্যাচ জিতিয়েছে, তারপর আমরা দেখেছি যে হোক ভাই মুশফিকুর রহিম হোক, অথবা আমরা দেখেছি যে ভাই মাহমুদুল্লাহ হোক, তামিম ইকবাল হোক। ঠিক আছে, তো আমরা দেখে নেই এক নজরে যে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে চলেছে। তো বাংলাদেশের ওপেনিংয়ে রয়েছে তাদের তানজিম তামিম এবং সাথে পারভেজ হোসেন ইমন, এবং তাদের ক্যাপ্টেন্সি করবে এবং নাম্বার 3-তে খেলবে আমরা জানি লিটন কুমার দাস। ঠিক আছে, তো লিটন দাস হচ্ছে কি তাদের ক্যাপ্টেন। উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সুহান চান্স পেয়েছে অনেক দিন পরে, ঠিক আছে, বাংলাদেশের এই দলে। এবং মিডল অর্ডারের দায়িত্ব নিতে চলেছেন সাইফ হোসেন, তারপরে তহিদ হৃদয় এবং সাথে জাকির আলী। হ্যাঁ, এরা হচ্ছে মিডল এবং লোয়ার অর্ডারের ব্যাটসম্যান হবেন। এবং তার সাথে রয়েছে শামীম হোসেন, মেহেদি হাসান। হ্যাঁ, মেহেদি হাসান আমরা দেখেছি ভালো করেছে, ঠিক আছে, রিসেন্ট ম্যাচগুলোতে। এবং ওয়ান অ্যান্ড অনলি লেগ স্পিনার রিশাদ হোসেনও কিন্তু আমরা দেখেছি যে ভালো বোলিং করে থাকেন, এবং নিচে এসে কিছুটা পাওয়ার হিটিংও কিন্তু করতে পারে রিশাদ হোসেন। এবং তাদের দলে রয়েছে নাসুম আহমেদ, এবং তাদের কাটার মাস্টার এবং অনেক অভিজ্ঞ প্লেয়ার মুস্তাফিজুর রহমান। আমরা দেখেছি যে অনেক ম্যাচে কিন্তু মুস্তাফিজুর দারুণ করেছে ভাই তাদের জন্য। ঠিক আছে, অনেকগুলা ম্যাচ জিতিয়েছে মুস্তাফিজুর তার নিজের ক্যাপাসিটিতে। এবং আরেকটা ফাস্ট বোলার তানজিম হাসান, ও কিন্তু ভালো করেছে, আমরা দেখছি রিসেন্টলি কিন্তু ও দারুণ করছে তাদের টিম থেকে। এবং তার সাথে আরেকটা অভিজ্ঞ ফাস্ট বোলার, বললাম না ওদের ফাস্ট বোলিং লাইনটা খুব ভালো, তাসকিন আহমেদ। তো তাসকিন আহমেদ হোক বা মুস্তাফিজুর হোক, তানজিম হাসান হোক, তারা কিন্তু ভালো করছে আমরা দেখেছি রিসেন্টলি। এবং আরও দুজন হচ্ছে গিয়ে শরীফুল ইসলাম, ও দারুণ করে, এবং সাথে আছে মোহাম্মদ সাইফুদ্দিন। তো এই হচ্ছে গিয়ে ভাই 16 জনের স্কোয়াড যেটা বাংলাদেশ ঘোষণা করেছে। এবার যদি আমরা বলি যে স্ট্যান্ড বাইতে কারা রয়েছে, অর্থাৎ স্ট্যান্ড বাইতে ওরা রয়েছে আরও 4টা প্লেয়ার। সেখানে রয়েছে সৌম্য সরকার। হ্যাঁ, অনেক দিন ধরে ভাই টিমে খেলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বোলিংও করতে পারে, ব্যাটিংও করতে পারে, কিন্তু কোনোটাই ঠিকমতো করতে পারে না, যার জন্য তাকে স্ট্যান্ড বাইয়ে রাখা হয়েছে। তারপর রয়েছে মেহেদি হাসান মিরাজ, এটা একটা অনেক বড় নাম। আমরা ভেবেছিলাম যে সাকিবুল হাসানের পরে হয়তো বা বাংলাদেশ টিমের নেক্সট বিগ থিং হতে পারে মেহেদি হাসান মিরাজ, তাকেও কিন্তু দলে জায়গা দেওয়া হয়নি। এবং আরও দুজন হচ্ছে গিয়ে তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ। তো এই 4 জনকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসাবে। তো এখন দেখার বিষয় যে এই যে বাংলাদেশের টিমটা রয়েছে সেটা এশিয়া কাপে কতটুকু কী করতে পারে, ওরা কি সুপার 4-এ যেতে পারবে, সেটা হচ্ছে দেখার বিষয়। কারণ ওদের যে ভাই গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু ওদের থেকে টক্কর দেওয়ার আরও ভালো 2টা টিম রয়েছে, যেখানে আমরা যা বলি হোক ভাই শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, দুটোটা টিম কিন্তু দারুণ টিম রয়েছে। তো সেই জায়গায় ওরা কি পারবে তাদের সাথে টক্কর দিয়ে
টপ 4-এ জায়গা করে নিতে, সেটা দেখার বিষয়। তোমাদের কি মতামত ভাই, বাংলাদেশের এই টিমটা কতটুকু কী করতে পারে? কারণ রিসেন্টলি কিন্তু পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে ওদের বোলিংয়ের জন্য, আবার বলছি ওদের বোলিংয়ের জন্য, ঠিক আছে? তো দেখার বিষয় যে সুপার 4-এ কি যেতে পারে, কি করতে পারে, সেটা দেখার বিষয়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কাজ করবে, ভিডিওটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওয়, ততক্ষণের জন্য বাই বাই।